ব্রিলিয়ান্ট তাসকিন, ওয়ান্ডারফুল মিরাজ, এই ধরনের বিশেষণ তো তাদের সাথেই যায়। পাকিস্তানকে প্রথম ইনিংসে 274 রানে গুটিয়ে দেওয়ার পিছনে যে দুজনের অবদান সবচেয়ে বেশি তারা হলেন এই তাসকিন আহমেদ আর মেহেদী হাসান মিরাজ। আপনারা একটু খেয়াল করে দেখুন না, পাকিস্তানের প্রথম ইনিংসের একদম প্রথম ওভারেই তাসকিন যেভাবে বোকা বানিয়ে আবদুল্লাহ শফিককে বোল্ড করলেন, তার আগের 5টা বল তিনি করলেন আউটগোয়িং ডেলিভারি, আর ওই ষষ্ঠ বল ওই একটা মাত্র বলই তিনি করলেন ইনকামিং ডেলিভারি, আর ওতেই বোকা মনে গিয়ে আবদুল্লাহ শফিক নিজের উইকেটটা দিয়ে এলেন। ব্যাট প্যাডের মাঝখান দিয়ে গোলে আবদুল্লাহ শফিকের স্টাম্পে আঘাত করলো আর তাসকিনও পেয়ে গেলেন নিজের প্রথম উইকেট। এরপরেও তাসকিন কিন্তু আরও 2টা ভাইটাল উইকেট পেয়েছিলেন, তার মধ্যে একটা হলো আগের ম্যাচের সেঞ্চুরিয়ান সাওয়াদ সাকিলের উইকেটটা। যে ওভারে আর কি সাওয়াদ সাকিলের উইকেটটা তিনি নিয়েছিলেন, সেই ওভারের প্রথম 2 বলেই তিনি কিন্তু সাওয়াদ সাকিলের কাছে 2টো 4 খেয়েছিলেন, একটা কাট করে তিনি মেরেছিলেন আর একটা স্কোয়ার ড্রাইভ করেছিলেন। তো একদম আর কি চোখ ধাঁধানো শট ছিল যাকে বলে। এরপরেই তিনি একটা তার মানে আর কি স্ট্র্যাটেজির আর কি হেরফের করলেন, তিনি ওই 2টো বল করেছিলেন ওভার দ্য উইকেট, এরপর তিনি চলে এলেন রাউন্ড দ্য উইকেটে বল করতে। তো রাউন্ড দ্য উইকেটে বল করতে এসে একটু আর কি লেংথটাকে পেছনের দিকে নিয়ে এসে আর একটু আর কি পেস কিছুটা আর কি অফ করে তিনি যেভাবে আর কি একটা লেগ কাটারে আর কি তিনি বিধ্বস্ত করলেন এদিন সাওয়াদ সাকিলকে, তো তিনিও আর কি কোনো জবাব খুঁজে পাননি, একদম প্লেড অন হয়ে তিনিও বোল্ড হয়ে আর কি নিজের উইকেটটাও দিয়ে এলেন। আর এরপরেও আর একটা গুরুত্বপূর্ণ উইকেট হলো আগা সালমানের উইকেটটা। আগা সালমান যদি আর 20-25 মিনিট যদি আর কি ক্রিজে থাকতো, পাকিস্তানের স্কোরটা কিন্তু 300+ হয়েও যেতে পারতো। তো সেটাও আর কি এদিন তাসকিন হতে দেননি। তাসকিন আর কি ওইখানেও আর কি আগা সালমানের সাথে একটা মাইন্ড গেম তিনি খেলেছেন। ওই ওভারের ফার্স্ট বলেই আগা সালমান তাসকিনের করা একটা শর্ট পিচ ডেলিভারিতে আর কি গ্যালারি মানে একদম বাউন্ডারি ক্লিয়ার করে তিনি গ্যালারির ওপরে বল পাঠিয়ে দিয়েছিলেন, ছক্কা মেরেছিলেন। তো আর কি লাস্ট ডেলিভারিটা একদম ওই ওভারেরই তাসকিন ওই সেম স্ট্র্যাটেজি নিলেন, কিন্তু এবার তিনি কি করলেন, একটু পেসটাকে অফ করে দিলেন, একটু আস্তের উপর বলটা করলেন ওই শর্ট পিচ ডেলিভারি। আর ডিপ ফাইন লেগে দাঁড়িয়ে থাকা সাকিবের ওই দিন ক্যাচটা নিতে কোনো অসুবিধা হয়নি। তো এইরকম 3-3টা আর কি গুরুত্বপূর্ণ উইকেট তাসকিন এই দিন তুলে নিয়ে পাকিস্তানের আর কি ইনিংসটাকে খুব বেশি বড় হতে দেননি। আর অপর প্রান্তে মেহেদী হাসান মিরাজ, তার কথাও আর কি না বললে নয়। আর কি প্রথম উইকেট চলে যাওয়ার পর 0 রানে পাকিস্তানের ওইখানে কিন্তু একটা 107 রানের একটা বড় পার্টনারশিপ কিন্তু হয়ে গেছিলো, মনেই হচ্ছিল পাকিস্তান অনায়াসে 350-400 রান এদিন তুলেও ফেলতে পারে। তো সেটাই এদিন হতে দেননি মেহেদী হাসান মিরাজ। ওইখানে আর কি পাকিস্তান অধিনায়ক শান মাসুদকে তিনি ফিরিয়ে ওই জুটিটাকে প্রথমে ভাঙলেন, তারপরেই ওই জুটির আরেকজন গুরুত্বপূর্ণ ব্যাটার সায়াম আয়ুবকেই তিনি কিছুক্ষণের মধ্যেই আবারও তার উইকেটটাও তিনি তুলে নিলেন। এরপরেও আরও তিনি 3টে গুরুত্বপূর্ণ উইকেট তুলেছেন, একটা হচ্ছে তার মধ্যে খুররম শাহজাদের উইকেটটা, ওখানে আর কি সাকিব একটা ব্রিলিয়ান্ট একটা ক্যাচ নিয়েছেন। তো যাই হোক, তো আরও 2টো উইকেট তিনি পিক করেছেন, তার মধ্যে আর কি 2 বোলারের উইকেটও ছিল। তো মেহেদী হাসান মিরাজ ওই দিন আর কি ফাইফার হয়েছিলেন, 5-5টা উইকেট তিনি পেয়েছিলেন। তো আর কি তারাই আর কি মিরাজ আর তাসকিন মিলেই এদিন পাকিস্তানের 10-এর মধ্যে 8টা উইকেট তারা পিক করেছেন। তো আর কি দেখতে গেলে পাকিস্তানের আর কি একসময় তাদের স্কোর ছিল 107 রানে 1 উইকেট, তো সেইখান থেকে আর কি তাদের 274 রানে গুটিয়ে দেওয়াটা, তো এটা তো আর কি খুবই বড় একটা ক্রেডিট। তারপরেও বাংলাদেশের কিছু ক্যাচ ড্রপ হয়েছে বা তারা আর কি ভুল ডিআরএসের ডিসিশন নিয়েছে, এই এত কিছু ভুলের পরেও আর কি পাকিস্তানকে আর কি খুব বেশি দূর কিন্তু ইনিংসটা তারা এগোতে দেননি। তো এই দুজনের আর কি অবদান তার মধ্যে সবচেয়ে বেশি। আর কি যেটা বলছিলাম যে কিন্তু এই মিরাজ আর তাসকিনই কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের থেকে সবচেয়ে বেশি অবহেলার শিকার হন। কীরকম? তাসকিন আমার মনে আছে 2022 থেকে 2024 তিনটা বছরেই তিনি আইপিএল খেলার চান্স পেয়েছিলেন। প্রথম 2 বছর 22 আর 23 সালে তিনি মানে কন্ট্রাক্টের অফার পেয়েছিলেন লখনৌ সুপার জায়ান্টসের হয়ে। তার মানে লখনৌয়ের তৎকালীন মেন্টর গৌতম গম্ভীর নিজে আর কি বিসিবির সাথে কথা বলেছিলেন তাসকিনকে নেওয়ার ব্যাপারে, তিনি খুবই আগ্রহী ছিলেন। তো আর কি সেখানেও বিসিবি বাধা হয়ে তাসকিনকে ওই দিন মানে ওই 2টো মরশুমে আইপিএল খেলতে দেননি। ইভেন এই বছর 2024-এও তাসকিনের সামনে একটা আইপিএল খেলার চান্স ক্রিয়েট হয়েছিল, কলকাতা অথবা পাঞ্জাব এই 2টো ফ্র্যাঞ্চাইজি তাসকিনকে কিন্তু চেয়েছিল। তো সেখানে ওই বাগড়া হয়ে আসে ওই বিসিবি, আর কি তাসকিনকে আর কি কোনোভাবেই তারা মানে আইপিএলের জন্য ছাড়েনি। তো আর কি ওইটা আর কি ওই তৎকালীন ওই ডিসিশনগুলো আর কি প্রচুর সমালোচনার মুখে পড়েছিল। তাসকিনকে যদি তখন আইপিএলটা খেলতে দিত, তাসকিন আর কি এখন যে ক্যালিবারের বোলার, এখন তার মধ্যে যে স্কিল ডেভেলপমেন্ট হয়েছে, আইপিএলে যদি তিনি খেলতে আসতেন বা আইপিএলে এসে তিনি যে বড় বড় প্লেয়ার বা কোচেদের সাথে যে সময় কাটাতেন, তিনি কটা ম্যাচ খেলতেন বা না খেলতেন সেটা পরের বিষয়, তিনি ওই যে আর কি ড্রেসিং রুমের পরিবেশটাতে ওদের সাথে শেয়ার করতেন, একসাথে আর কি টাইম কাটাতেন, অনেক কিছু যে শেখার যে স্কোপটা ক্রিয়েট হয়েছিল এইগুলো তো তিনি মিস করে গেছেন। তো তার ফলে তিনি নিজেকে আরও বেশি পরিশানিত করতে পারতেন। তো ওই কারণেই আর কি বলতে গেলে তাসকিন আর কি যে তাসকিনকে তখন যে বিসিবি খেলতে দেয়নি এই সিদ্ধান্তটা অনেক বেশি সমালোচিত হয়েছিল। আর তাসকিন নিয়ে আর কি একমাত্র আর কি বাংলাদেশের পেস বোলার যিনি শেষ 2-3 বছর ধরে কন্টিনিউয়াসলি একদম ধারাবাহিকভাবে পারফর্ম করে গেছেন।
তো সেই দিক থেকে দেখতে গেলে তিনি অন্তত একটা আইপিএল খেলা মানে চান্স তো ডিজার্ভ করেনি। এই যে সেখানে যখন মুস্তাফিজকে খেলতে দেওয়া হচ্ছে, ইভেন লিটনকে খেলতে দেওয়া হচ্ছে, সাকিবকে খেলতে দেওয়া হচ্ছে, তো হোয়াই নট তাসকিন? তাসকিনের বেলায় এলেই যত আর কি ব্যাগরা হয়ে যায়, মানে তখনই আর কি যত আর কি মানে কারণ বা যত আর কি অজুহাত সামনে চলে আসে। এটা তো তাসকিন মোটেই ডিজার্ভ করেন না। সেই কারণে আর কি তিনি বলতে গেলে কিছুটা অভিমানের জোরেই আর কি টেস্ট খেলা থেকে প্রায় 1 বছর আর কি মানে টেস্ট থেকে নিজেকে বিরত রেখেছিলেন। তিনি এই টেস্টটা খেলতে নামলেন প্রায় 1 বছরেরও বেশি সময়ের পরে। তো ফিরেই আর কি তিনি নিজের ক্যারিশমা দেখালেন। তিনি যে আর কি এখনও ফুরিয়ে যাননি, এখনও যে অনেক কিছু তার মধ্যে বাকি রয়েছে, টেস্ট ক্রিকেটকেও ইভেন এখনও তার যে অনেক কিছু দেওয়ার রয়েছে, এদিন তিনি আবারও বুঝিয়ে দিলেন। আর মেহেদী হাসান মিরাজের কথাটা যেটা বলছিলাম, মেহেদী হাসান মিরাজও এক প্রকার অবহেলিত বিসিবির থেকে। কীরকম? ওয়ান ডে আর টেস্টে মানে মিরাজের আর কি দলে জায়গা নিয়ে কোনো রকম কোনো ডাউট নেই, কোনো রকম কোনো কোয়েশ্চেন মার্কও নেই। কিন্তু টি-20 ক্রিকেট যখন চলে আসে তখনই মিরাজের সামনে অনেকগুলো ব্যারিয়ার চলে আসে। কীরকম? গত বছর নিউজিল্যান্ডে যখন বাংলাদেশ সিরিজ খেলতে গেছিলো টি-20 আর ওয়ান ডে সিরিজ, তখন আর কি ওই টি-20 সিরিজটায় মিরাজকে কিন্তু ভাইস ক্যাপ্টেন করে পাঠানো হয়েছিল। কিন্তু পাঠানোর পরও এই মিরাজকে কিন্তু দেখা গেল একটা ম্যাচও খেলানো হলো না। এর জন্য দায়ী পুরোপুরি টিম ম্যানেজমেন্ট আর বাংলাদেশের বর্তমান কোচ ওই চন্ডিকা হাথুরে সিংহে। তো আর কি দেখতে গেলে এখানে বিসিবিরও মানে অনেকটাই দায় রয়েছে, দেখতে গেলে তৎকালীন ক্যাপ্টেন শান্তরও অনেকটা দায় রয়েছে। তো যাই হোক আর কি মানে ঘটনা তো ঘটিয়েছে ওই আর কি মেন কালপ্রিট ওই বা মানে তাদের অভিভাবক বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তো সেটা কি মিরাজ ডিজার্ভ করেন? একদমই না। যেখানে তাকে ভাইস ক্যাপ্টেন করে পাঠানো হয়েছে সেখানে তো তিনি অন্তত একটা দুটো ম্যাচ তো খেলবেনই, এইরকমটি ধরে নিই আর কি তাকে পাঠানো হয়েছিল। তো সেটা আর কি তার সাথে এক প্রকার বলতে গেলে ইনজাস্টিসই করা হয়েছিল। এরপর আর কি আমরা দেখেছিলাম যে এই টি-20 মানে 2024 টি-20 বিশ্বকাপের আগে একটা স্পট নিয়ে আর কি মানে একটু কনফিউশন ছিল যে ওখানে কি তারা স্পিন বোলার নেবে, নাকি একটা বাড়তি ব্যাটার নেবে, নাকি একটা আর কি অলরাউন্ডার নেবে। তো সেইখানে আর কি তখন নাকি মানে সম্মিলিত ডিসিশনে আর কি সমস্ত বোর্ড পরিচালক আর সিলেক্টররা মিলে নাকি ডিসিশন নিয়েছিলেন যে মেহেদী হাসান মিরাজকে ওই স্পটটায় পাঠানো হবে। তিনি যখন এক্সপিরিয়েন্সড, তিনি ব্যাটটাও করতে পারেন, তার বোলিংও ব্রিলিয়ান্ট, তাহলে ওই জায়গাটায় মিরাজই যাবেন মানে 15th মেম্বার হিসেবে। ঠিক তখনই সেখানে আর কি ব্যাগরা দিয়ে বসেন বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরে সিংহে। তিনি মিরাজকে কিছুতেই নিতে চাইলেন না। মিরাজের আর কি তখন বলতে গেলে অলমোস্ট আর কি সব কিছু ফিক্স হয়ে গেছিলো, তার নাকি ইভেন ভিসাও রেডি হয়ে গেছিলো। শেষ মুহূর্তে ওই হাথুরে সিংহের ওই কলের জন্যই মিরাজকে ওই বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়তে হলো। তো তার জায়গায় আর কি যে একজন স্পিন বোলারকে নেওয়া হয়েছিল তানভীর ইসলাম, তাকে কোনো ম্যাচই খেলানো হয়নি। তো যাই হোক, তো আর কি দেখতে গেলে মিরাজ কোনো না কোনোভাবে হয় বোর্ডের পক্ষ থেকে, না হলে কোচের পক্ষ থেকে, না হলে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে অবহেলার শিকার হয়েছেন। এই মিরাজ আর তাসকিন, যে দুজনের অবদান কিন্তু শেষ কয়েক বছরে বাংলাদেশ দলের জার্সি গায়ে সবচেয়ে বেশি, ইভেন কিছু ক্ষেত্রে সাকিবের থেকেও বেশি ছিল। তো যাই হোক, এই মিরাজ আর তাসকিনই কিন্তু শেষ কয়েক বছরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বলুন, কিংবা কোচের তরফ থেকে বলুন, কিংবা টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলুন, সবচেয়ে বেশি অবহেলার শিকার হয়েছেন। তারা যেটা ডিজার্ভ করেন সেটা তো তাদের দেওয়াই হয়নি, উল্টে বরং তাদেরকে অনেক রকম বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে। তো দর্শক, এই ব্যাপারে আপনাদের মন্তব্য আর মতামত কমেন্ট করে জানিয়ে দিন তো দেখি।